প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইর উত্তর আমেরিকা স্টুডিও থেকে প্রবাসের কথা সংবাদপত্রের এই সপ্তাহ অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা সংবাদপত্র বিশ্লেষণ, সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশ এবং উত্তর আমেরিকার নানা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে বরাবরের মতো স্টুডিওতে একজন অতিথি রয়েছেন। আজকে আমাদেরকে সময় দিয়েছেন দেশ পত্রিকার, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক। আমাদের সঙ্গে রয়েছেন মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান আপনাকে। জি, থ্যাংক ইউ। আমরা আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দর্শকদের সাথে বরাবরের মতো আমরা এই সপ্তাহের যে প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে আসি। দেশ পত্রিকা দিয়েই শুরু করি, আপনার পত্রিকা দিয়েই শুরু করি। আমরা দেখছি যে দেশ পত্রিকার এই সপ্তাহের যে শিরোনাম, হঠাৎ হাসিনার আসিতেছি বক্তব্য রহস্য ঘেরা, এই শিরোনামটি করা হয়েছে। আমরা এই শিরোনামটির রহস্য নিয়ে আপনার কাছ থেকে নিশ্চয়ই জানতে চাইব। একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, এই বিষয় নিয়েও আমরা কথা বলবো। আমরা এর পরবর্তী পত্রিকা একটু দেখতে চাই। পরবর্তী পত্রিকা যদি আজকালের শিরোনাম দেখি, আজকাল শিরোনাম করেছে ইউনূসের নিশানা ট্রাম্পেই। ইউনূসের নিশানা কেন ট্রাম্পে, সেই বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমরা আরো দু একটি পত্রিকা দেখতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রবাস পত্রিকা, যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রবাস পত্রিকা কিন্তু একটি ভিন্ন ধরনের শিরোনাম করেছে। আমরা জানি যে এই সময় সব থেকে আলোচিত বিষয় যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে, শুল্ক নীতি নিয়ে আলোচনা হচ্ছে। জেপি মর্গানের পূর্বাভাস, উৎপাদন হ্রাস পাবে, বাড়বে বেকারত্ব, মন্দার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, এই শিরোনামটি করেছেন। এবং জেপি মর্গান যে পূর্বাভাস দিয়েছে, সার্বিক জিডিপি প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের সংকোচন হতে পারে, সেটির একটা পূর্বাভাস দিয়েছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। এরপর আমরা সাপ্তাহিক সাদা কালো দেখতে চাই। সাদা কালো যে শিরোনামটি করেছে, ডক্টর ইউনূসের জাদু নেতৃত্বে দেশ হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি, 5 বছর থাকার আওয়াজ। এই 5 বছর থাকার আওয়াজ আসলে কেন, এটি নিয়ে কেন আলোচনা হচ্ছে, আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সবশেষে আমরা ঠিকানা পত্রিকার শিরোনাম দেখতে চাই। এখানকার অন্যতম পত্রিকার ঠিকানার যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সম্মেলনের বিসমিল্লাতেই হামলা লুটের দৃষ্টান্ত, সুযোগে দুর্যোগ, বিনিয়োগের হাব বরবাদের ঢেউ। 4 দিনব্যাপী যে বিনিয়োগ সম্মেলন ছিল, সেই বিনিয়োগ সম্মেলন নিয়ে লিখেছে বিনিয়োগের হাব বরবাদের ঢেউ। কেন বরবাদ, এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। শুরুটা করতে চাই দেশ পত্রিকা ধরে, যে পত্রিকাটির যেহেতু আপনাকে আমরা পেয়েছি, দেশ পত্রিকা শিরোনাম যে হঠাৎ হাসিনার আসিতেছি বক্তব্য রহস্য ঘেরা, এই শিরোনামটি নিয়ে একটু আমরা শুনতে চাই আপনার কাছে, যেহেতু আপনি যে এই পত্রিকাটির সম্পাদক। আপনার কাছ থেকে একটু মোটা দাগে জানতে চাইব। আমরা প্রায় দেখি হাসিনার একটা এই ধরনের অডিও বার্তা অথবা নানা রকম বক্তব্য ছড়িয়ে যাচ্ছে এবং সেটি নিয়ে এক ধরনের আলোচনা তৈরি হচ্ছে নানা মহলে। আপনার কাছ থেকে একটু এই শিরোনামটার বিস্তারিত জানতে চাই। পৃথিবীতে মনে হয় একমাত্র পতিত স্বৈরাচার আমরা যেগুলো দেখি, বা ফেসিস্ট আমরা যেগুলো দেখি, গণতন্ত্র হত্যাকারী যেসব সরকারগুলো আমরা দেখি, ধরেন এর মধ্যে কেউ জেলে যায়, কেউ পালিয়ে যায়, কেউ অন্যত্র চলে যায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি পালিয়ে গেছেন ভারতে, উনি ভারতে অবস্থান করছেন। কিন্তু নতুনত্ব আমরা যেটা দেখি সেটা হলো যে ধরেন পালিয়ে যাওয়া সরকারগুলো সাধারণত কথা বলেন না, এটা আমরা দেখি, চুপ থাকেন, মানে দীর্ঘদিন যাবৎ কোথায় থাকেন এটাও ট্রেস করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা অনবরত কথা বলছেন বিরতিহীনভাবে। কখনো ধরেন এই বাংলাদেশে কথা বলছেন, কখনো প্রবাসী নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। এই রহস্যজনক শব্দটা ব্যবহার করার কারণের কতগুলো কারণ আছে। এর মধ্যে প্রথম যে কারণটি আপনাকে আমি বললাম যে পালিয়ে যাওয়া সরকার সাধারণত কথা বলেন না, শেখ হাসিনা বলছেন। কারণটাকে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রথম যেটা আমি মনে করি, একটা হলো যে উনি জানান দিচ্ছেন যে উনি এখনও আছেন, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হলো যে দলীয় নেতা কর্মীদের যে অবস্থা বাংলাদেশে, ধরেন উনি তো শুধু পালান নাই, উনার সাথে উনার আত্মীয় স্বজন পালিয়েছেন, উনার আশেপাশে যারা ছিলেন, লেসপেন্সার যারা ছিলেন তারাও পালিয়েছেন, উনার মন্ত্রী যারা ছিলেন তারাও পালিয়েছেন, উনার এমপি যারা ছিলেন তারাও পালিয়েছেন। কিন্তু বাংলাদেশে আছে কারা? বাংলাদেশে আছে সাধারণ নেতাকর্মী যারা আছে তারাই। এখন তাদের মনোবলটা চাঙ্গা করার জন্যই উনি সাধারণত এই বক্তব্যগুলো দিয়ে থাকেন। আর যেদিন উনি এই বক্তব্যটা দিয়েছেন সেটা হলো যে বাংলাদেশে আপনার ওই যে ফিলিস্তিনির পক্ষে আপনি জানেন যে আন্দোলন সংগ্রাম এগুলো চলছে এবং বিভিন্ন বিদেশি দোকানগুলোর উপরে আপনার এই হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে। যখন এই অস্থিতিশীল অবস্থা, তখনই কিন্তু উনি এই ভাষণগুলো দিচ্ছেন, যে কারণেই বলা হচ্ছে যে এটা মানে এই উনার এই সময়ে বক্তব্যগুলো রহস্যজনক। এই জন্যই এই নিউজটাকে এইভাবে বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, কোনোভাবেই কি হাসিনার এই যে ফিরে আসার বক্তব্য, এটা কি শুধু কথার কথা, বা ফিরে আসার আদৌ কি কোনো সম্ভাবনা, পরিস্থিতি, সেটি তো আমরা কোনো কিছু দেখছি না। ইতিহাস কি বলে? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বাংলাদেশের ইতিহাস বাদই দিলাম, আমরা যদি বিশ্ব ইতিহাসের দিকে তাকাই, কোনো স্বৈর শাসক চট করে ঢুকে যাওয়া, হঠাৎ করে আমি আসছি,
আমি প্রধানমন্ত্রী, তোমরা কর্মসূচি পালন করো, ওখানে আক্রমণ করছে কি করে, ধানমন্ডিতে আক্রমণ হচ্ছে কি করে, এত হাজার হাজার কর্মী থাকতে তোমরা কেন নাই, এই যে কথাগুলো, এগুলো শুধুই কথার কথা, এটা অসম্ভব, দিবাস্বপ্ন। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার যে বিষয়টি, এটা সত্যিকারের দিবাস্বপ্ন। আমরা নিশ্চয়ই দেশ পত্রিকার এই সংবাদটি নিয়ে কথা বললাম, আমরা একটু যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা প্রবাস পত্রিকার এই শিরোনামটি নিয়ে আমার কাছে বেশ একটু মনে হচ্ছে যে সমসাময়িক বিষয়, কারণ আমরা দেখলাম যে শুল্ক নীতি নিয়ে অনেক বেশি আলোচনা হলো। ট্রাম্প বাংলাদেশের সহ আরও যে দেশগুলোতে আমরা দেখলাম যে সেটি আবার 90 দিনের জন্য তিনি স্থগিত করলেন। সব মিলিয়ে জেপি মর্গানের একটা পূর্বাভাস, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিও মন্দার মুখে পড়তে যাচ্ছে। এটি কি মনে করেন যে ট্রাম্পের যে হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী শুল্ক নীতি বা চাপিয়ে দেওয়া শুল্ক নীতি, তিনি তো আসলে সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থকেই দেখার কথা বলছেন, তাহলে কেন আবার জেপি মর্গান যেটি বলছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কেন তাহলে সংকুচিত হবে? নতুন কিছু নয়, তার যে চালাকি বা আপনি হঠকারী কথাটা বললেন, এগুলো তার নতুন কিছু নেই। আমরা দেখবেন বিভিন্ন দেশে বিভিন্ন স্লোগান দেখি। প্রেসিডেন্ট ট্রাম্পের স্লোগান ছিল কি, উই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এই তো ছিল তার স্লোগান। কিন্তু এটা কিন্তু তার, আপনি যে একটু আগে বললেন হঠকারী সিদ্ধান্ত, এটাও তার একটা হঠকারী, ব্ল্যাকমেইল করার, আমেরিকানদের ব্ল্যাকমেইল করার একটা স্লোগান। কিন্তু ক্ষমতা যাওয়ার, সব দেশের রাজনীতির চরিত্র একই রকম। ক্ষমতা যাওয়ার জন্যে যেটা বোঝানো দরকার জনগণকে, যেটা জনগণ খাবে, সেই কথাগুলো সব দেশের রাজনীতিবিদরাই বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার বাইরে না, এবং বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অন্যান্য সরকার প্রধান থেকে সে বহুভাগ এগিয়ে আছেন। আপনার যে জিনিসটা, যে শুল্কর যে বিষয়টা, শুল্কতে আমেরিকার অর্থনীতির, শুধু আমেরিকান না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা আমি মনে করি। এবং যে সমস্ত দেশে শুল্ক আরোপ করা হয়েছে সে সমস্ত দেশ তো ক্ষতিগ্রস্ত হবেই। আপনি বলতে পারেন যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে কি করে, কারণ হলো আমেরিকা এমন একটা দেশ, তাদেরকেই বিভিন্ন দেশের, বিশ্বের বিভিন্ন দেশের থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে চলতে হয়। তাদের নিজস্ব জিনিস বলতে এখনো কোনো কিছুতে তারা হাত দিচ্ছে না। একমাত্র দেশ নিজেদের যা আছে সেটা কিন্তু ইনটেক রেখে দিয়েছে এখনো কিন্তু তারা সেগুলো ব্যবহার করছে না। তারা ব্যবহার করে কিন্তু ধরেন বিভিন্ন বিশ্ব থেকে এনে তারা নিজেরা ব্যবহার করে। যেমন ধরুন বাংলাদেশ থেকে পোশাক আনে, কেন আনে? বাংলাদেশের পোশাক সস্তা, বা এই চায়না থেকে আনে, ভিয়েতনাম থেকে আনে, বা এই যে কাঁচা পণ্য, কাঁচা মালামাল এগুলো আনে, ধরেন এই যে মেক্সিকো থেকে আনতেছে, আশেপাশের অন্যান্য দেশ থেকে আনতেছে। এই শুল্কগুলো, এই জিনিসপত্রের উপর যখন শুল্ক আপনার আরোপিত হবে, তাহলে আপনি যে জিনিস 5 টাকায় কিনতেন সেই জিনিসটা এখন কিনবেন 8 টাকা। আমেরিকায় যারা আছে তাদেরকেও তো এই পয়সাটা দিতে হচ্ছে, তাদের পকেট থেকে তো এই পয়সাটা যাবে। তাছাড়া ইমিগ্রেশনের যে বিষয়গুলো আইনগুলো উনি করছেন, তাতে করলে ইলিগালদের পাঠানো। আমেরিকানরা সব কাজ করে না, ক্ষেত খামারি কারা করে? বেশিরভাগই করে আপনার ইমিগ্রেন্ট যারা আসে, সেই সব মেক্সিকো বা অন্যান্য দেশের যারা আছে তারাই এই কাজগুলো করে। কারণ আপনি যখন অবৈধদের আপনি পাঠিয়ে দিবেন, ডিপোর্ট করে তাদেরকে ডিপোর্ট করবেন, শ্রমিক সংকট সৃষ্টি হবে, তখন তো আপনার উৎপাদন যা আছে তার থেকেও বন্ধ হবে। সো আমেরিকাতেই ধরেন সংকটটা বেশি বলে মনে হবে। আপনি বিশ্বাস করার কোনো কারণ নাই যে ডোনাল্ড ট্রাম্প শুধু 90 দিনের জন্য এই শুল্কটা আপনার স্থগিত করছে, কারণ সে চমক সৃষ্টি করার জন্য এভাবে করছে। পৃথিবীর প্রত্যেকটা দেশকে বুঝাচ্ছে যে দেখো আমি মোরল, এটা তোমাদেরকে বোঝানোর জন্যই ওই শুল্কটা কিন্তু আরোপ করছে। সে নিজেও জানে যে এটার ফলে সারা বিশ্বে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সেই প্রতিক্রিয়াটা সৃষ্টির চেহারাটা সে দেখলো, চালাকি করে এটাকে আবার 90 দিনের জন্যই স্থগিত করলো। মনে করেন কিনা যে এটি 90 দিন পর আবার তিনি বলবৎ করবেন? করতেই তো পারেন, করতে পারেন, 100% করতে পারেন। একটা বিষয় আছে কিন্তু আপনি, আর এর পাশাপাশি আর একটা নিউজ আছে, সেটা হলো যে যারা শুল্ক কমানোর জন্য উনাকে অনুরোধ করবেন, উনি এটা বিবেচনা করবেন। আচ্ছা, ইট ইজ হিজ গেম জাস্ট, যে আমি মোরাল, আমার কাছে আসো, আমি যা বলবো সেটাই মেনে নাও। সিম্পল সমীকরণ। আপনি চীনের ক্ষেত্রে দেখেন, চীন কিন্তু তাকে অনুরোধ করতেছে না, সে যা করতেছে চীন তার উল্টাটা তার উপরে চাপাচ্ছে। এই শক্তি তো ওয়ার্ল্ডের সব দেশে নেই, চীনের আছে, যে কারণে চীন এটা করতে পারতেছে। এবং কানাডার মতো দেশও তার কাছে জিম্মি। আপনি দেখেন কানাডাকে সে আমেরিকার স্টেট ঘোষণা করার কথা বলছে, প্রকাশ্যে বলছে। গ্রিনল্যান্ড সে দখল করে। বিষয়গুলো আসলে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক না এই বিষয়গুলো, ধরেন আমরা বলছি অপ্রাসঙ্গিক, বৈশ্বিক বিচারে তার জন্য কিন্তু এগুলো প্রাসঙ্গিক।
জি, আমরা একটু ট্রাম্পের ইস্যুতে যেহেতু কথা হচ্ছে, আমরা একটু জানতে চাইবো যে শুল্ক নীতির বিষয়টি তো গেলই, এখন উনি যে ধরনের, আমরা জানি যে যুক্তরাষ্ট্রকে সবসময় যেভাবে অভিবাসীরা আসলে দেখে এসেছে, এখন যে ভিন্ন একটা পরিস্থিতি, অভিবাসীদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, উনি নতুন নতুন করে এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন, বিভিন্ন সময় নানা রকম একটা উৎকণ্ঠার জায়গা রয়ে গেছে অভিবাসীদের মধ্যে। এই ট্রাম্পের আমল জুড়ে তার মানে কি অভিবাসীদেরকে এক ধরনের চাপের মধ্যেই থাকতে হবে বলে মনে করেন কিনা? ডেফিনেটলি মনে করি। কারণ হলো ট্রাম্পকে থামানোর মতো জায়গা একটাই, সেটা হলো এদেশের সুপ্রিম কোর্ট বা ফেডারেল কোর্ট আমরা যেটা বলি ওইটাই, এটা ছাড়া কিন্তু নাই। সেই কোর্টও কিন্তু যদি ধরেন আমাদের দেশের মতো সাবকন্টিনেন্টের কোর্ট যদি হতো, যে মানে আমরা তো দলীয় নিয়োগ দিয়ে থাকি, দলীয় নিয়োগ কিন্তু এদেশেও হয়, তারপরেও বিচারের ক্ষেত্রে তারা নিরপেক্ষতা বজায় রাখেন। সেই ক্ষেত্রে ধরেন এই যে ডেমোক্রেটদের আমরা কথা বলি, ডেমোক্রেটরা আমরা বলে থাকি যে এরা ইমিগ্রেন্ট বান্ধব, বাস্তবে কি তাই? বিশ্লেষণ যদি করেন এটা কিন্তু পুরোপুরি সত্য না। এই কারণে সত্য না, ধরেন ট্রাম্প যে কাজগুলো করছে, এই কাজগুলোর প্রতিবাদ তো ডেমোক্রেটরা যেভাবে করার কথা কংগ্রেসে এবং সিনেটে, তারা কিন্তু সেভাবে করছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রতিবাদের জায়গা একটাই, সেটা হলো যে ইমিগ্রেন্টদের পক্ষে যেসব মানবাধিকার সংগঠনগুলো আছে তারা কিন্তু মামলা করছে, যে মামলার কারণে ধরেন ট্রাম্পের বিরুদ্ধে একটা দেশের সরকার প্রধানের বিরুদ্ধে 55টা মামলা এখন কোর্টে চলমান। আপনি কি এটা থিঙ্ক করতে পারেন? এবং তার অধিকাংশ আইনেই, বা ধরেন জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টা, সেটাও কিন্তু থামানো হয়েছে। তার অধিকাংশ ইলিগাল আইন যেগুলো আছে, যেটা হলো ধরেন আপনি যে কথাটা শুরুতে বলছেন যে এই দেশটা ইমিগ্রেন্টদের দেশ, তাদের অধিকার রক্ষার যে বিষয় ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি বলা হতো, সেই জিনিসগুলো ধরেন এখন আর নাই। আস্তে আস্তে এগুলো কিন্তু সংকুচিত হচ্ছে। এই জিনিসগুলো সংকুচিত হচ্ছে বিশেষ করে আপনার 9/11-এর যে ঘটনাটা ঘটলো তারপর থেকেই মূলত ইমিগ্রেন্ট ফ্যামিলি বা ইমিগ্রেন্টদের উপরে এই মানে এই নির্যাতনগুলো বা এই আইনগুলো, এই খড়গগুলো নেমে আসছে দিনের পর দিন। এগুলা কিন্তু কঠিনই হচ্ছে। এখন ধরেন আমরা বলি অনেকেই আমেরিকা থেকে সবচেয়ে বহিষ্কারের সংখ্যা, ডিপোর্ট করার সংখ্যাটা ডেমোক্রেট গভর্নমেন্টের আমলে বেশি ছিল, এবং ওবামার আমলে সবচেয়ে বেশি মানুষকে ডিপোর্ট করা হয়েছে, কিন্তু বদনামটা হয়ে গেছে কিন্তু রিপাবলিকানদের। এটা কিন্তু বাস্তবতা। তবে এখনকার যে আইনগুলো যে করতেছে সেগুলো হলো ধরেন উৎকণ্ঠার বিষয় এই কারণেই, এই দেশটাতে যখন একটা মানুষ আসে সে নিজেকে সেফ মনে করে। এখন কিভাবে সেফ মনে করে? ধরেন আমাদের দেশের আমাদের যে অবস্থা, আমরা রাস্তায় বেরোলে আমাদের নিরাপত্তার কথা চিন্তা করি, বাচ্চাকে স্কুলে দিলে নিরাপত্তার কথা চিন্তা করি, খাদ্যের ক্ষেত্রে তো বলাই বাহুল্য যে আমরা কি ভেজাল খাচ্ছি না ভালো খাবার খাচ্ছি। হ্যাঁ, আমেরিকাতে কখনো ধরেন আমি শুনি নাই যে অর্গানিক জিনিসটা কি, মানে খাদ্য ভেজাল বিষয়টির সাথে পরিচিত। তো এই দেশটাতে যখন আসে তখন সবাই মনে করে যে আমি সুস্থ থাকতে পারবো, আমার চিকিৎসাটা আমি পাবো, আমার বাচ্চাকে আমি তার স্বপ্ন পূরণ করতে পারবো, তাকে ভালো স্কুলে দিতে পারবো, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও সাহায্য করতে পারবো। সেই স্বপ্নগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে, কঠিন হচ্ছে। তবে এটার পিছনে আমরা যারা আছি, আমরা যারা ইমিগ্রেন্ট, তারাও কোনো না কোনোভাবে দায়ী। আপনি দেখবেন বিভিন্ন করাপশনের সাথে নিয়ম ভঙ্গ করা। এক্স্যাক্টলি। আপনি যদি আমেরিকায় আসে আমেরিকান আইন মেনে চলেন, অথবা এখানে আসার পর আপনাকে আপনার থাকার কতগুলো সুযোগ আপনাকে করে দেয়, সেই সুযোগগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি সুযোগ ব্যবহার না করে উল্টো পাল্টা কাজ করেন, নিজের মতো করে আইনজীবী সেজে যদি মানে ভিন্ন একটা প্রসেসে ঢুকেন, সেটার জন্য তো আপনিই দেয়। সুযোগটা আপনার জন্য আছে, সেই সুযোগগুলো ব্যবহার করেন। আমেরিকার আইনকে শ্রদ্ধা করেন, আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল এবং আইন মেনে চলা উচিত। আমরা ট্রাম্পের যে কথাটি বললেন যে তার আসলে চমক দেখানো এবং মোড়লগিরি দেখানো, সেখানে আমি গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসে একটা সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে পল ক্রুগম্যান মার্কিন অর্থনীতিবিদ, তিনি নিজেও কিন্তু বলেছেন যে বাংলাদেশের মতো দেশে এই পোশাকের ওপর যে শুল্ক আরোপ সেটা আসলে উচিত হয়নি, এবং সাউথ এশিয়ান দেশগুলোতে যে ধরনের এই শুল্কের বিরোধিতা করেছেন পল ক্রুগম্যান নিজেও। তো সেই জায়গা থেকে তো আসলে বলা যায় যে তিনি একজন মার্কিন অর্থনীতিবিদ, তার পর্যবেক্ষণেও তিনি বলছেন যে ট্রাম্পের এই সিদ্ধান্তগুলো আসলে বিশ্বায়নের সাথে সাংঘর্ষিক।
তো এর সেই জায়গা থেকে মানে তারপরও আমরা দেখতে পাই যে ওনার একের পর এক সিদ্ধান্ত বা তার এক ধরনের অনড় অবস্থান বা তার যে জোরালো অবস্থান, সেই জায়গাটি কিন্তু থেকেই যায়। সেই জায়গা থেকে আশঙ্কাগুলো তো থেকেই যায় যে তিনি আসলে পরবর্তীতে আবারও শুল্ক আরোপ করবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। তিনি শুল্ক আরোপ করবেন, সেটা হলো যে ধরেন আপনি 37 থেকে হয়তো সেটিকে কমিয়ে আনতে পারে, যতটুকু আরো কমায় আনা যায় সেটুকু সে ব্যবস্থাটা সে করবে। এটা হলো, আমি আপনাকে বললাম না তার কাছে আসতে হবে, সে বলছে যে সমঝোতার জন্য যদি কমানোর জন্য যদি কেউ অনুরোধ করে তাহলে সে ওইটা বিবেচনা করবে। তার মানেটা কি? আমি প্রধান, আমি ওয়ান, আমার কাছে আসো, আমার কাছে আসতে হবে, আমি মডেল, সো তোমরা আসো আমরা কথা বলি। এখানে কিন্তু ওয়ান ওয়ে বিজনেস না, কিন্তু ট্রাম্পের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি ছোট্ট একটা দেশ, আমার দেশের কাছেও তার অনেকগুলো স্বার্থ রয়ে গেছে। কিন্তু তো আপনার কাছ থেকে আমি স্বার্থগুলো কিভাবে আদায় করব? আপনাকে যদি আমি কোনো না কোনোভাবেই ব্যারিকেড না দিই, না আটকাই, যে বাংলাদেশের সাথে কথা বলার আমার অপশনটা কি? শুল্ক দিলাম, এখন আসো, আসার পরে ঠিক আছে শুল্ক আমি এত % কমাবো, এটার বিনিময়ে তুমি আমাকে কি দিবা? সেখানে স্বাভাবিকভাবে ইন্দো প্যাসিফিকের বিষয়টা চলে আসবে। স্বাভাবিকভাবেই ধরেন আমেরিকার পোর্ট থেকে শুরু করে আমাদের অন্যান্য জিনিসগুলা, সে যেগুলো তার দাবি দীর্ঘদিন থেকে আমেরিকার, সেগুলো আদায় করার চেষ্টা করবে। এটা তার কৌশলের অংশ। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই, যেহেতু সময় স্বল্পতা থাকে এই অনুষ্ঠানে, ছোট ছোট করে একটু জানতে চাইবো যে বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হলো, কোনো পত্রিকায়, আমরা এখানকার পত্রিকা ধরেও যদি বলি, কেউ কেউ লিখেছেন একটা নতুন বাংলাদেশের বার্তা গেল। আমরা বিডার চেয়ারম্যানের নেতৃত্ব দেখতে পেলাম, সেখানে কোরিয়ান কোম্পানি, চাইনিজ কোম্পানিগুলোর বিনিয়োগের আবার নতুন করে একটা কিছু সংবাদ পেলাম। আবার কেউ কেউ বলছেন যে না এটি বরবাদ, এই ধরনের সংবাদও করেছেন। আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ জানতে চাই। আমার যেটা বিশ্লেষণ সেটা হলো যে বাংলাদেশে কোনো বিনিয়োগ যদি, বিনিয়োগ তো ধরেন ওয়ান টাইম হয় না, এবং বিনিয়োগ স্বল্প মেয়াদীও হয় না, বিনিয়োগ হয় লম্বা সময়ের জন্য। বিনিয়োগের পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। একটা ধরেন আমরা এমন একটা সময়ে বাংলাদেশ ক্রান্তিকাল কিন্তু আমরা অতিক্রম করছি, আমাদের একটা নির্বাচিত গভর্নমেন্ট নাই, আমরা বুঝতে পারছি না যে আমাদের এই গভর্নমেন্টটা কতদিন থাকবে। সেই ক্ষেত্রে বিনিয়োগ আপনি যতটুকু আশা করেন ততটুকু নাও হতে পারে। যারা বিনিয়োগ করবেন, আমি বিনিয়োগকারী মনে করেন, আমি একটা মার্কিন প্রতিষ্ঠান, আমি যদি মনে করি যে বাংলাদেশের বিনিয়োগ যে আমি করব, আজ থেকে 1 বছর পরে বা 6 মাস পরে ইউনূস সরকার যদি না থাকে, তাহলে আমার বিনিয়োগের কি হবে, সেই পরিবেশটাকে আমি ফিরে পাবো কিনা, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে। তবে সুখের যে বিষয়টা, বাংলাদেশের মতো একটা দেশে এতগুলো বিনিয়োগকারী প্রতিষ্ঠান গিয়েছে, এটাই হলো সবচেয়ে সুখের একটা খবর। ধরেন অনেকেই যায়, অনেকে যায় না, তারা তো গেল, অন্তত বাংলাদেশটাকে দেখলো। আর ডক্টর ইউনূস এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা মানুষ, তিনি কিন্তু সেল করার জন্য, দেশটাকে সেল করার জন্য, বিনিয়োগকে ব্র্যান্ডিং করার জন্য যেই মেসেজটা তার দরকার, যে ব্রেনটুকু তার দরকার, সেটা কিন্তু তার কাছে এনাফ আছে। বিনিয়োগ সম্মেলনের প্রসঙ্গটা যেহেতু উঠালেন, সেখানে আমি একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, সেটা হলো আমার জানা মতে বিনিয়োগ সম্মেলনে এমনও লোক গিয়েছেন বিনিয়োগ করার জন্য আমেরিকা থেকে, তাদের ধরেন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। সেটা যদি কখনো সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই। আমরা ছোট্ট করে একটু শেষ মন্তব্য নিতে চাই যে আমরা এই সপ্তাহে সাদা কালোর একটা সংবাদ এখানে দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনূসের জাদু নেতৃত্বে দেশ ওয়ান ম্যান আর্মি হয়ে উঠছেন। আবার একটু খোঁচা দিয়ে যেটি লেখা আমরা দেখলাম যে 5 বছর থাকার আওয়াজ, এই ধরনের এই সংবাদটা নিয়ে যদি একটু বলেন যে তার নেতৃত্বে আসলে জাদু নেতৃত্বে দেশ, মানে সত্যিকার অর্থে যদি একটু মূল্যায়ন করতে বলা হয়, অনেক রকম তো সমালোচনাও হচ্ছে তার নেতৃত্বের অথবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সার্বিকভাবে মূল্যায়ন করতে বললে ছোট করে যদি কি ধরেন, একটা দেশের একটা সরকারের সফলতা ব্যর্থতা দুটোই থাকবে। নাম্বার 1, ডক্টর ইউনূস যেই পরিস্থিতিকে দেশটাকে পেয়েছে, তার একার পক্ষে সে যতটুকু করেছে আমি মনে করি যে এনাফ করেছে। 5 বছরের যে বিষয়টা, সেটা হলো যে আমাদের দেশ এমন একটা দেশ যেখানে নিয়ম নীতির কোনো বালাই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হওয়ার ফলে যা জিনিস হয়েছে অসম্ভব। ধরেন
আপনি দ্রুত রিউমারগুলো ছড়িয়ে যাচ্ছে, এবং তারা কিছু কিছু মানুষ আছে তারাও কিন্তু ছড়াচ্ছে। তারাই বলছে যে আপনি কি ডক্টর ইউনূসকে 5 বছর চাচ্ছেন কিনা, আমরা চাই ডক্টর ইউনূসকে 5 বছর চাই। এখন ধরেন আপনার ন্যাশনাল কোনো মিডিয়াতে এই জিনিসগুলো দেখবেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসগুলো দেখবেন আপনি, এক একজন বিশেষজ্ঞ সেজে এক একটা মতামত দিয়ে দিচ্ছেন, এবং এটার ফলে হয়েছেটা কি আপনার দেশে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা মানে নির্ণয় করাই কঠিন একটা ব্যাপার। আমরা যেটা মনে করি সেটা হলো যে ন্যূনতম সংস্কার, 24-এর আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যে লক্ষ্য নিয়ে আত্মাহুতি দিয়েছেন, দেশটাকে ভালোবাসুন, দলটাকে নয়। আমরা মনে করি যে ন্যূনতম সংস্কার করে অথবা পূর্ণাঙ্গ সংস্কার করে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। ডক্টর ইউনূসও যারা নির্বাচিত হবেন তাদের সাথে কোনো না কোনোভাবে থাকেন, সেই প্রচেষ্টা তাই থাকা উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই আমরাও চাই যে একটা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ বিশ্ব দরবারে যে ব্র্যান্ডিং এর কথা বলছিলাম সেটি আরো বেশি সুদৃঢ় হোক। আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আইয়ের দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম প্রবাসের কথা সংবাদপত্রের এই সপ্তাহে। আমাদের সঙ্গে ছিলেন দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। পরবর্তী সপ্তাহে নিশ্চয়ই নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভকামনা।